আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 8 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা প্লেলিস্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি দুয়ানজো আবারও ফিরে এসেছিল। সে ফিরে এসে দেখতে পায় একজন স্পিরিট শিমুকে বিভিন্ন ধরনের ড্রেস দেখাচ্ছে। তার মধ্যে শিমু একটা ড্রেস চয়েস করে। সে জানতে পারে প্রতি 100 বছর অন্তর অন্তর এখানে একটা ভয়েড টুর্নামেন্ট হয়, যেখানে সকল স্পিরিটেরা শিমুর সঙ্গে লড়াই করার সুযোগ পায়। যে তাকে হারাতে পারবে সে হবে পরবর্তী রাজা অথবা রানী, আর যদি কেউ তাকে হারাতে না পারে তাহলে তারা আবারও 100 বছর পরের টুর্নামেন্টের জন্য ওয়েট করে। এসব কিছু শুনে দুয়ানজো তাকে বলে, কিন্তু তুমি তো এখন অনেক দুর্বল, তুমি এখন এসব কিছু কেন করতে চাচ্ছ? শিমু তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি এতটাই দুর্বল যে তাদেরকে হারাতে পারবো না? এছাড়াও ফুসাং গাছ এখন প্রায় ঠিক হয়ে গিয়েছে, এখন আমার শুধু তোমাকে ঠিক করা বাকি। দুয়ানজো বলে, কিন্তু তোমার এসব টুর্নামেন্ট করার কি প্রয়োজন? শিমু জানে এই সকল টুর্নামেন্টের মাধ্যমে সে বুঝতে পারে কোন কোন স্পিরিটরা আসলে তাকে মারতে চায়। একই সাথে তার প্রতি যাদের রাগ আছে তারাও নিজেদের রাগ ঝাড়ার জন্য আসে, এবং তার সঙ্গে লড়াই করার মাধ্যমে বুঝতে পারে যে তারা আসলে ভুল মানুষের সঙ্গে লড়াই করছে। মূলত তাদের ভুল আঙুল দিয়ে বোঝানোর জন্যই প্রতি 100 বছর পর পর সে এই টুর্নামেন্ট রাখে। দুয়ানজো এখন তাকে খুবই সুন্দর একটা ল্যাটেন গিফট করে, যেটাতে সে নিজে হাতে শিমুর ছবি এঁকেছিল। প্রথমে তো সে এটা নিতে চায় না, কিন্তু এরপরে সে এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে যখন এটাতে আলো জ্বলে এবং এটা ঘুরতে থাকে তখন তো সে এটা দেখে আরো বেশি খুশি হয়। পরদিন ভয়েড টুর্নামেন্ট শুরু হয়ে যায়। সেখানে অনেকজন স্পিরিটেরা এসেছিল যারা নিজেদের যুদ্ধের জন্য নাম দিচ্ছিল। জিয়াং আইয়ের সঙ্গে দুয়ানজো সেখানে যায় এই টুর্নামেন্ট দেখতে। অন্যদিকে শিমুকে দেখি, সে যখন একা একা রাজদরবারে বসেছিল তখন সে তার অতীতের কথা ভাবছিল। যখন সে অনেক ছোট ছিল তখন তার বাবা ছিল স্পিরিট ক্ল্যানের রাজা। সে প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করতো কখন তার বাবা ফিরে আসবে এবং তার সঙ্গে খেলবে, কিন্তু তার বাবা তাকে কোনো সময় দিতে পারতো না। এই বিষয়টা নিয়ে তার আন্টি তাকে বোঝাতো। যেহেতু তার বাবাই রাজ্যের রাজা তাই তার ঘাড়ে অনেক বেশি দায়িত্ব। যখন সে বড় হবে এবং সেও সোভিয়ারিং হবে তখন সে বুঝতে পারবে। এসব কথা ভেবে শিমু বলছিল, এখন আমারও এই রানীর পদটা একদমই ভালো লাগে না। সে এখন ওখানে বসে বসে তার টুর্নামেন্টের সময়ের অপেক্ষা করছিল। অন্যদিকে সব স্পিরিটেরা একে অন্যের সঙ্গে লড়াই করছিল। জিয়াংআই দুয়ানজোকে বলে, এখানে অনেক স্পিরিটেরা এসেছে যারা কিনা শিমুর সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু শিমু শুধুমাত্র 10 জনের সঙ্গেই লড়াই করে। এই জন্য এই স্পিরিটদের মধ্যে লড়াই করানো হয়। লাস্ট পর্যন্ত যেই 10 জন বেঁচে থাকবে তারাই একমাত্র শিমুর সঙ্গে লড়াই করার চান্স পাবে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। স্পিরিটদের মধ্যে লড়াই করার পরে 10 জন বাঁচে। এরপরে ড্রাম বাজিয়ে শিমুকে স্বাগত জানানো হয়। শিমু সেখানে অনেক সুন্দরভাবে এন্ট্রি দেয়। সে অনেক সুন্দর একটা লাল কালারের গাউন পরেছিল, যেটা দেখে ইয়ানকে এবং দুয়ানজো দুইজনই অনেক বেশি মোহিত হয়ে যায়। শিমু এখন নিচে নেমে আসে আর ওই 10 জনকে বলে, তোমরা সবাই একসঙ্গে আমার সঙ্গে লড়াই করতে এসো, আমার এত টাইম নেই। তারা সবাই যখন একসাথে শিমুর সঙ্গে লড়াই করতে যায় তার মাত্র একটা ইশারাতেই তারা সবাই সেখানে থেকে উড়ে চলে যায়। এরপরে অনেক পাওয়ারফুল একটা স্পিরিট তার সঙ্গে লড়াই করতে আসে, যার নাম হচ্ছে উকাই। এর আগেও সে বেশ কয়েকবার শিমুর সঙ্গে লড়াই করেছে এবং সে অনেক বছর থেকেই সোভিয়ারিং হতে চায়। সকল স্পিরিটদের মধ্যে সে অনেক বেশি পাওয়ারফুল। দুয়ানজন দেখতে পায় এই স্পিরিটটা আসলেই শিমুকে অনেক বেশি টক্কর দিচ্ছিল, কিন্তু তারপরেও তার গায়ে একটা আঁচড়ও লাগাতে পারে না। কিন্তু অন্যান্য স্পিরিটদের তুলনায় এই স্পিরিটটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং তাকে বেশ টক্কর দেয়। শিমু তাকে বলে, তোমার শক্তিতে আমি ইমপ্রেস হয়েছি, তবে এবারও তুমি আমাকে হারাতে পারবে না, পরের বছর এসো। কিন্তু ওই স্পিরিট বলে এবার সে ঠিক করেছে পরের 100 বছরের জন্য সে আর ওয়েট করবে না, প্রয়োজনে সে নিজের প্রাণ দিয়ে দেবে, তবুও সে তাকে হারাবে। শিমু তখন তাকে বলে, ঠিক আছে, তোমার ইচ্ছে আমি পূরণ করছি। এটা বলেই সে তাকে মেরে ফেলে, যেটা দেখে তার পরিবার এবং বন্ধুরা অনেক বেশি মন খারাপ করে, কিন্তু আশেপাশের সবাই অনেক খুশি হয়ে যায়। শিমুরও মনটা কেন যেন খারাপ হয়ে যায় আর সে নিচে নেমে আসে। তাকে দেখে দুয়ানজন অনেক অবাক হয়ে বলে, সে তাহলে এত বেশি পাওয়ারফুল? জিয়াংআই তাকে বলে, হ্যাঁ অবশ্যই সে অনেক পাওয়ারফুল। যখন সে প্রথম রানী হয়েছিল তখন সে এই স্পিরিট ল্যান্ডের প্রায় 30% স্পিরিটদেরকে মেরে তারপরে রানী হয়েছে। তার মতো পাওয়ারফুল এই স্পিরিট ল্যান্ডে আর কেউ নেই। ইয়ানকে যখন শিমুকে দেখে তখন তার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায় যখন শিমু প্রথম এখানকার সোভিয়ারিং হয়েছিল, আর প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। কিছুক্ষণ পরে শিমুর সঙ্গে লড়াই করতে আরো 2 জন লোক আসে যারা কিনা তার পাওয়ার অ্যাবজর্ভ করে নিচ্ছিল, কিন্তু শিমুর পাওয়ার অ্যাবজর্ভ করা এত সহজ নয়। সে তাদেরকে এক ঝটকায় মেরে ফেলে আর এই টুর্নামেন্ট জিতে যায়, কারণ তার সঙ্গে লড়াই করার মতো আর কেউ ছিল না। তখন ঘোষণা দেওয়া হয় আগামী 100 বছরের জন্য শিমু হচ্ছে তাদের সোভিয়ারিং। কেউ যদি তার সঙ্গে টুর্নামেন্টে লড়াই করতে চায় আগামী 100 বছর পর আবারও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শিমু এবং ইয়ানকে ওখানে থেকে চলে যায়। তখন দুয়ানজো আবার সেই কালো পোশাক পরা লোক দুইটাকে ফলো করতে করতে জিয়াং আইয়ের সেই প্রতিষ্ঠানে চলে যায়। তখনই সেখানে জিয়াং আই আর তার সাগরেদ ইয়ান আসে। তিনি তাকে জিজ্ঞাসা করেন তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তাকে বলতে। দুয়ানজো তখন বলে, আপনি দেখছি অনেক চালাক, নিজে শিমুর সঙ্গে লড়াই করছেন না, কিন্তু ঠিকই আপনার লোকদেরকে লাগিয়ে দিয়েছেন তার সঙ্গে লড়াই করার জন্য। বিষয়টি জিয়াং আই ইগনোর করে বলে সে তো এই বিষয়ে কিছুই
জানে না। তখন আর বেশি কথা না বাড়িয়ে দুয়ানজু সেখানে থেকে চলে গেলে জিয়াং আইয়ের মুড কেন যেন খারাপ হয়ে যায়। এখন সে শিমুর কাছে গিয়ে দেখতে পায় শিমু আর ইয়ানকে একসঙ্গে বসে চা পান করছে। শিমু এখন তাকে ভেতরে আসতে দেয় না, সে তাকে বাহিরেই রেখে দেয়, কারণ সে এখন ইয়ানকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ করবে, যার কারণে দুয়ানজুর মন খারাপ হয়ে যায়। তারা দুইজন যখন ভেতরে কথা বলছিল তখন আমরা জানতে পারি একটু আগে শিমুর ওপরে বাহিরে সেই স্পিরিটগুলো অনেকগুলো একসাথে অ্যাটাক করেছিল। তারা এমন এক ধরনের দেয়াল তৈরি করেছিল যেখানে থেকে শিমু বের হতে পারছিল না। যদি ইয়ানকে সময় মতো না আসতো এবং নিজের জীবন বাজি রেখে লড়াই না করত, তাহলে হয়তো শিমু এত তাড়াতাড়ি সেখানে থেকে বের হতেই পারতো না। তাই সে ইয়ানকে ধন্যবাদ জানায়। ইয়ানকে তখন বলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরাই তো। তবে তারা এটা বুঝতে পারছিল না এই ধরনের স্পিরিট এখানে কিভাবে আসলো, কারণ তাদের স্পিরিট ল্যান্ডের সবাইকে তো তারা শাসন করে আসছে, আর ওইসব স্পিরিটদেরকে কেউ অবশ্যই কন্ট্রোল করছিল। কোনো স্পিরিটকে কন্ট্রোল করতে হলে অন্য যে স্পিরিট তাকে কন্ট্রোল করছে অবশ্যই তার অবসেশন অনেক বেশি গাঢ় হতে হবে। আর এই ধরনের অবসেশন পুরো স্পিরিট ল্যান্ডে একটা মেয়েরই আছে, যে কিনা তাদের স্পিরিট ল্যান্ডের জেলখানাকে গার্ড দেয়। তার নাম হচ্ছে ইয়ান। ইয়ানকে দৃঢ় বিশ্বাস ছিল এটা সে ছাড়া আর কেউ হতে পারে না। শিমু তখন তাকে এটা গোপনে খোঁজ খবর নিতে বলে, আর এই খবর যেন কেউ জানতে না পারে এটা বলে দেয়। ইয়ানকে সম্মতি জানায়। শিমু বলে যেহেতু একটু আগে সে অনেক বেশি লড়াই করেছে, সে হয়তো টায়ার্ড, সে যেন এখন বাড়িতে ফিরে যায় এবং রেস্ট নেয়। ইয়ানকে তাকেও রেস্ট নিতে বলে সেখানে থেকে বাহিরে যায়। তখনই দুয়ানজু তার পথ আটকায়। শিমু আর সে দুইজন মিলে ভেতরে ছিল জন্য দুয়ান তাদের উপরে রেগেছিল। দুয়ান এখন তাকে বলে শিমু তাকে একটুও পছন্দ করে না, শিমু শুধু দুয়ানকেই পছন্দ করে। তখন ইয়ানকে তাকে চোখে আঙ্গুল দিয়ে বলে দেয় ইয়ানকে প্রায় 300-400 বছর থেকে শিমুকে প্রোটেক্ট করে আসছে, তার জন্য একদম অনেস্টির সঙ্গে কাজ করে আসছে। শিমুর সঙ্গে মিলে পুরো স্পিরিট ল্যান্ড সে সামলায়, এমনকি সে চাইলে সারা জীবন শিমুর সঙ্গে থাকতে পারবে। কিন্তু দুয়ান তার জন্য কি করেছে? সে সামান্য একটা মানুষ এবং সবসময় শিমুর জন্য সমস্যা বয়ে নিয়ে আসে, এমনকি সেই পৃথিবীতে মাত্র কয়েক বছরের মেহমান। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন দুয়ানজু এর মন অনেক খারাপ হয়ে যায়। ইয়ানকের বলা প্রত্যেকটা কথা যেন তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল, কিন্তু তারপরেও সে বিষয়টা ইগনোর করে। শিমু রুমের ভেতরে বসে নিজেকে হিল করছিল, আর দুয়ানজু সারা রাত তার জন্য বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। আসলে স্পিরিট ল্যান্ডে যেহেতু সূর্য ওঠে না, সবসময় সেখানে দিন এবং রাতে অন্ধকারই থাকে। পরদিন সকালে ইয়ানকে এবং জিয়াংআই দুইজন মিলে শিমুর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু এইবারও দুয়ানজুকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এখানে তারা গতকালকের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। শিমু এখন ইয়ানকে এবং জিয়াংআই দুইজনকেই এই বিষয়টা হ্যান্ডেল করতে বলে এবং খোঁজ নিতে বলে কে আসলে এই ধরনের পাওয়ার প্র্যাকটিস করছে এবং শিমুকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। জিয়াংআই যখন বেরিয়ে যাচ্ছিল তখন সে দুয়ানকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে তাকে বলে এখন যেন সে শিমুকে ডিস্টার্ব না করে। সে সারা রাত জেগেছিল, সে যেন গিয়ে ঘুমায়, নয়তো তার ভেতরে থাকা কোল্ড পয়জন এখনো পুরোপুরি ভালো হবে না। এসব কিছু বুঝিয়ে সে ওখানে থেকে চলে যায়। অন্যদিকে ইয়ান নামের সেই মেয়েটিকে দেখতে পাই, কে যেন তাকে গায়েবী ভাবে শাস্তি দিচ্ছিল। তখন সে তার কাছে মাফ চেয়ে বলে এমন ভুল আর কখনো হবে না। অন্যদিকে শিমু যেহেতু দুয়ানকে বাহিরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখছে, এজন্য সে এখন তাকে ভেতরে আসার অনুমতি দেয়। ভেতরে আসতে পেরে দুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। সে এখন তাকে জিজ্ঞাসা করে তার শরীর এখন কেমন। শিমু বেশি কথা না বাড়িয়ে তাকে আবারও অ্যান্টিডোট খেতে দেয়, আর তার কোল্ড পয়জন একেবারে সারাতে বলে। দুয়ানজু বলে যেহেতু শিমু এখনো দুর্বল তাই সে এটা খাবে না। তখন দুয়ানজু বলে তোমাকে কে বলেছে আমি দুর্বল? দুয়ানজু বলে আমি তোমার হেল্প করতে চাই, আমি কি তোমার কোনো কাজে আসতে পারি? শিমু তখন ঠাট্টা করে বলে তুমি কি মনে করেছো এখানে কি কাজের লোকের অভাব আছে? আর আমাকে কি তোমার এতটাই দুর্বল মনে হয়? পৃথিবীর মানুষ থেকে শুরু করে স্পিরিট ল্যান্ড পর্যন্ত কেউই আমাকে হারাতে পারবে না। আর মানুষের দুনিয়ায় তুমি যতই যুদ্ধে সবাইকে হারাও না কেন, এই স্পিরিট ল্যান্ডে তুমি হচ্ছে সব থেকে দুর্বল। তাই আমি যেটা বলছি সেটা করো, এই ঔষধ খেয়ে নাও। দুয়ানজু আবারও তাকে জিজ্ঞাসা করে এই ঔষধ খাওয়ার পরে কি হবে? শিমু তখন কথা না বাড়িয়ে জোর করে দুয়ানজুকে ঔষধ খাইয়ে দেয়, আর তার পাওয়ারের মাধ্যমে তার কোল্ড পয়জন সারাতে শুরু করে। এই সময় দুয়ানজু তাকে বলতে থাকে তুমি আমাকে ইগনোর কেন করছো? আর তুমি যখন এতটাই পাওয়ারফুল নিজেকে মনে করো, আর আমাকে যদি তুমি এতটাই অযোগ্য মনে করো, তাহলে তুমি আমার কাছে এসেছিলে কেন? কেন আমার মনে হয়েছে যে তুমি আমাকে ভালোবাসো। তখন শিমু তাকে জোর করে কিস করে ফেলে, যেটা দেখে দুয়ানজু অনেক বেশি অবাক হয়ে যায়। শিমু তাকে বলে তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এখন আর আমি তোমার প্রতি কোনো ইন্টারেস্ট ফিল করছি না। তুমি যেহেতু আমাকে একবার কিস করেছিলে, তাই তোমাকে আমিও একবার কিস করে শোধবোধ করে দিলাম, আর এখানেই আমাদের সম্পর্ক শেষ হলো। এরপরে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমাকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেব। তোমাকে এটা মনে রাখতে হবে যে আমি আর তুমি কখনোই এক হতে পারবো না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়, আর দুয়ানজু এসব কিছু শুনে অনেক বেশি কষ্ট পায়। এদিকে জিয়াংআইকে দেখতে পায়, যে কিনা একটা ছেলের অনেক কেয়ার করছিল আর তাকে আদর করার চেষ্টা করছিল। তখনই সেই ছেলেটির চেহারা
চেঞ্জ হয়ে যায়। এটা দেখে সে রেগে তাকে ফেলে দেয়। এসব কিছু আবার ইয়ানকে দেখে ফেলে আর তাকে বলে, বাহ, তুমি তো বেশ ভালোই এনজয় করছিলে, আমি মনে হয় তোমার মুড নষ্ট করে দিলাম। 300 বছর হয়ে গিয়েছে, এখনো তুমি তাকে ভুলতে পারোনি। এজন্যই হয়তো তুমি তোমার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শিমুর উপরে সেই মেয়েটিকে লাগিয়ে দিয়েছো। ওই মেয়েটির পেছনে যে তুমি ছিলে সেটা আমি বুঝতে পেরেছি। জিয়াংআই এটার উত্তরে তাকে খোঁটা দিয়ে বলে, সেও তো শিমুর সঙ্গে 300 বছর থেকে আছে। শিমু তো এত বছর ধরে তাকে শুধু ব্যবহারই করেছে, সে কখনোই তাকে তার মন দেয়নি, আর সে চাইলেও তার মন কখনো পাবে না। এসব কথা নিয়েই মূলত তাদের মধ্যে তর্ক বিতর্ক এবং রাগারাগি চলে। এরপর ইয়ানকে সেখানে থেকে চলে গেলে জিয়াংআইয়ের মেজাজ খুবই খারাপ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শিমু দুয়ানজুকে অনেক বেশি মিস করছিল। তাদের আগের সব কাটানো মুহূর্তগুলোকে ভাবছিল। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল দুয়ানজুকে ছাড়তে, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। অন্যদিকে দুয়ানজু এখন জিয়াংআইয়ের কাছে যায় আর তাকে বলে, আপনি আমাকে কোনো এক জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আপনি কি এখন ফ্রি আছেন? এটা শুনে জিয়াংআই তাকে এখন একটা জঙ্গলে নিয়ে যায়। সে দুয়ানকে ভয়েট নামের একটা জায়গায় নিয়ে যায়, যেখানে গুহার ভেতরে একটা চোখ ছিল। এটা আসলে একটা বিশাল বড় পাহাড় ছিল, আর এই পাহাড়ের গেট ছিল এই চোখের মণি, যেটা কিনা এই চোখ গার্ড দিয়ে রেখেছে। এর ভেতরে আসলে 9 স্কোয়ার জেল ছিল। বিনা অনুমতিতে কেউ এখানে প্রবেশ করতে পারে না। জিয়াংআই এখন সেই চোখকে নিজের পরিচয় দেয়। সেই চোখ দুয়ানকে দেখে বুঝে ফেলে সে একটা মানুষ, কিন্তু তার ভেতরে ভূতের রানীর অরা ছিল। এজন্য সে তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। ভেতরে ঢোকার আগে তাদের দুজনকেই সে একটা করে মোমবাতি দিয়ে দেয়। প্রথমে তো দুয়ানজু এটার ভেতরে ঢুকতে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু এরপরে তারা দুইজন মিলে সেই মোমবাতি নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরের জায়গাটা খুবই অন্ধকার এবং ভৌতিক ছিল। জিয়াংআই তাকে জানায়, স্পিরিটল্যান্ডে যারা অপরাধ করে তাদেরকে এই জেলখানায় ভরা হয়, আর তাদেরকে টর্চার করার জন্য তাদের অবসেশনের সব থেকে খারাপ যেই পার্ট আছে, যেটা তাদেরকে কষ্ট দিতে পারবে এবং অনেক বেশি টর্চার করতে পারবে, সেই অবসেশন বারবার রিপিট করা হয়। এটাই হচ্ছে তাদের এই জেলের শাস্তি। এসব কথা বলে সবকিছু ঘুরে দেখছিল, তখনই একটা ছেলে তাদের উপরে হামলা করে দেয়। জিয়াংআই দেখতে পায় এটা হচ্ছে বাই, যে কিনা তার পুরনো প্রেমিক ছিল, যাকে সে এখনো ভুলতে পারেনি। সে এখনো বেঁচে আছে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে দুয়ানকে অ্যাটাক করে ওই মোমবাতি নিয়ে নিচে পড়ে যায়। এই মোমবাতি যেহেতু সে হারিয়ে ফেলেছে, তাই এখানে থেকে আর সে বের হতে পারবে না। তাই সে ওই মোমবাতি খোঁজার জন্য নিচে লাফ দেয়। তখন জিয়াংআই আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে শিমুর কাছে চলে যায় আর এই বিষয়টা তাকে জানিয়ে দেয়। তখন তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ দুয়ান যেহেতু একটা মানুষ ছিল, এর ভেতরে সে বাঁচতে পারবে না। শিমু তাকে বাঁচাতে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। জিয়াংআই ইয়ানকে দুইজনই তাকে যেতে বাধা দেয়, কিন্তু শিমু তাদের উপরে প্রচন্ড রেগে যায় আর বলে, সে হচ্ছে আমার স্পেল ব্যারিয়ার, তাকে বাঁচানো আমার দায়িত্ব। যতক্ষণ আমি বেঁচে আছি আমি অবশ্যই তাকে বাঁচাবো। এটা বলেই সে ক্যান্ডেল নিয়ে এর ভেতরে প্রবেশ করে। ইয়ানকে এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে দুয়ানজুই হলো সেই মানুষ যে কিনা শিমুর পঞ্চইন্দ্র ফিরিয়ে দিতে পারে। একই সাথে তার জন্য ইয়ানকের অনেক বেশি চিন্তা হয়। এদিকে দুয়ানকে সেই ভয়েডের ভেতরে দেখি, যেহেতু এখন তার কাছে আর সেই ক্যান্ডেলটা ছিল না, এই জন্য সে এখন ওই জেলখানার ভেতরে আসল দৃশ্যগুলো দেখতে পাচ্ছিল, যেখানে সব স্পিরিটগুলো পাগলের মতো ছোটাছুটি করছিল আর ভীষণ কষ্ট পাচ্ছিল। সেখানে তার সঙ্গে বাই নামের সেই স্পিরিটের আবারও দেখা হয়। সেই স্পিরিট যখন তার উপরে আবারও হামলা করে দেয়, তখনই দুই দিকে দুইটা গেট খুলে যায়। তখন বাই নামের সেই স্পিরিট গেটের দিকে আকর্ষিত হয়ে গেটের ভেতরে প্রবেশ করে। একই সাথে দুয়ানজুনও সেই গেটের ভেতরে আকর্ষিত হয়ে যায় আর নিজের অজান্তেই সেই গেটের ভেতরে প্রবেশ করে। এর ভেতরে প্রবেশ করার পরের দৃশ্য দেখানো হয়। এখানে সে যুদ্ধ করে যখন শিমুকে দেখতে পায়, তার কাছে দৌড়ে গেলে সে বাচ্চায় পরিণত হয়ে যায়, যেখানে সে আবার তার বাবাকে দেখতে পায়। সে বারবার গর্তে পড়ে যাচ্ছিল, তার বাবাকে সাহায্য করতে বলছিল, কিন্তু তার বাবা তাকে সাহায্য করে না। সে অনেক চেষ্টা করে যখন আবারও উপরে ওঠার চেষ্টা করে, সেখানে শিমু আসে। সে শিমুকে যখন তাকে সাহায্য করতে বলে, তখন শিমুও তাকে উপরে থেকে ফেলে দেয়। এভাবেই বারবার সে একের পর এক ভ্রমের জগতে প্রবেশ করছিল এবং ক্ষতবিক্ষত হচ্ছিল। ততক্ষণে আসল শিমু সেখানে পৌঁছে যায় এবং সে তাকে জাগানোর চেষ্টা করে। দুয়ানজু এবার তাকে চিনতে পারে না, সে তাকে আঘাত করার চেষ্টা করে। শিমু তাকে বারবার বলে, আমি হচ্ছে আসল শিমু, তুমি এখন ভ্রমের জগতে আছো, তুমি জেগে ওঠো। এটা শুনে সে যখন শিমুর ওই ক্যান্ডেলের দিকে তাকায়, তখনই শিমু ঘুম থেকে উঠে দেখতে পায় সে অন্য একটা জগতে চলে এসেছে। সে এখন তার পঞ্চইন্দ্র ফিরে পেয়েছে, যার সাহায্যে সে গন্ধ নিতে পারছিল, স্পর্শর অনুভূতি পাচ্ছিল, আলো দেখতে পাচ্ছিল, এমনকি বাহিরে গিয়ে সে দুয়ানজুকেও দেখতে পায়, যে কিনা তার জন্য রান্না করেছিল এবং তাকে বলছিল তার সঙ্গে বসে খেয়ে নিতে। আশেপাশে সবকিছু দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই জায়গাটা একদম সেরকম ছিল যখন ছোটবেলায় সে তার বাবা মায়ের সঙ্গে থাকতো, একদম তার স্বপ্নের বাড়ির মতন। দুয়ান তার জন্য অনেক রকমের খাবার রান্না করেছিল, যেটা সে খাচ্ছিল। আর দুয়ান তাকে বলছিল, যেহেতু সে এখন মানুষের দুনিয়ায় চলে এসেছে, ফিউচারে যখন সে আর সোভিয়ারিং থাকবে না, তখন তারা দুইজন এখানেই থাকবে। শিমু তখন বলে, ঠিক আছে, আমারও এখানে থাকতে অনেক ভালো লাগছে। এখানে তারা দুইজন এখন একসঙ্গে প্রত্যেকটা দিন পার করছিল।
একসঙ্গে মজা করছিল, একে অন্যের সঙ্গে অভিমান করছিল, রাগ ভাঙাচ্ছিল এবং একই সঙ্গে সাধারণ মানুষদের মতোই জীবন অতিবাহিত করছিল। তারা দুইজন এখানে একে অন্যকে বিয়ে করেছিল এবং হাজব্যান্ড ওয়াইফের মতো ছিল। কিন্তু শিমু যেহেতু স্পিরিট ছিল, তার বয়স বাড়ে না। তবে দিন যত যায় দুয়ানজনের বয়স বেড়ে যায়, সে বৃদ্ধ হয়ে যায়। এতটা বছর তারা দুইজন অনেক ভালো কাটিয়েছে। দুয়ানজন যেহেতু বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য সে তার কাছে থেকে মাফ চায়। সে বলে, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও, তবে এই জীবনে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, এর পরের জীবনেও আমি তোমাকে ভালোবাসতে চাই। এটা বলেই সে মারা যায়। তখন শিমু প্রচন্ড কান্না করে আর বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তার চোখ থেকে পানি পড়া মাত্রই সেই সমস্ত জায়গা বরফে পরিণত হয়ে যায়। শিমু তখন রেগে বলে, এই পুরো পৃথিবীতে একমাত্র আমি যে কিনা মৃত্যুবরণ করি না, আমারই জীবনের কোনো শেষ হয় না। এটা বলার পরেই তাদের দুজনের ভ্রম কেটে যায় আর ওই মোমবাতিতে দুইটা আলো জ্বলে ওঠে, যেটার একটা ছিল দুয়ানজনের জন্য। দুয়ানজু এখন শিমুকে চিনতে পারে। সে অনেক বেশি দুর্বল হয়ে সেখানে পড়ে যায়। তার এমন অবস্থা দেখে শিমুর চোখে পানি চলে আসে। দুয়ান এখন তার হাতটা শক্ত করে ধরে আর বলে, আমি আবারও তোমার হাতটা ধরতে পেরেছি, আর জীবনে এমনটা প্রথম হলো কেউ আমাকে বাঁচানোর জন্য এলো। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন শিমু তাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। বাহিরে দাঁড়িয়ে থেকে ইয়ানকে শিমুর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে তো জিয়াংআইকে অনেক বকা দিচ্ছিল আর বলছিল, যদি ভেতরে শিমুর কিছু হয়ে যায় আমি তোমাকে ছেড়ে দেব না। জিয়াংআই বলে, আমার কি দোষ, ওই ছেলেটাই তো ক্যান্ডেল হারিয়ে ফেলেছিল। তাদের এসব কথার মাঝেই সেখানে শিমু চলে আসে। তারা দেখতে পায় শিমু দুয়ানকে বাঁচিয়ে নিয়েছিল আর ওই ক্যান্ডেলে এখন দুইটা আগুন জ্বলছিল, যেটা দেখে ইয়ানকের রাগ হয়ে যায়। শিমু এখন তাকে তার রুমে নিয়ে যায় আর এরপরে তার পাওয়ারের সাহায্যে তাকে ঠিক করার চেষ্টা করে। কিন্তু তারপরেও দুয়ানজু সুস্থ হচ্ছিল না। এটা দেখে সে তার হাতটা শক্তভাবে ধরে আর এরপরে আবারও কান্না করতে করতে বলতে থাকে, প্লিজ জেগে ওঠো। অন্যদিকে ইয়ানকে দেখতে পাই, সে এখন দুইটা চা বানায় আর সেখানে বসে বসে শিমুর কথা মনে করতে থাকে, যে শিমু আসলে তার সঙ্গে কতটা ভালো ব্যবহার করেছে। সে মনে করতো শিমুও হয়তো তাকে পছন্দ করে, কিন্তু আজকের এই ঘটনার পরে ইয়ানকের মন অনেক খারাপ হয়ে গিয়েছে। পরদিন সকালে সব স্পিরিটগুলো শিমুর মহলের সামনে এসে হাজির হয়েছিল, কারণ শিমু রাজ দরবারে যায়নি। ভেতরে সে এখনো ওই ছেলেটার সেবা করছে। এই বিষয়টা নিয়ে বাইরে সবাই গসিপ করছিল। তারা বলছিল ওই ছেলে নাকি শিমুর স্পেল ব্যারিয়ার, তার মানে ওই ছেলে কি তার বয়ফ্রেন্ড। এসব কথাই চলছিল, তখনই সেখানে ইয়ানকে আসে। সে শিমুকে এই বিষয়টা জানায়। শিমু তখন 1 মিনিটের জন্য বিচার সভায় বসে, কিন্তু একটা বিচার করতে না করতেই যখন সে দেখে দুয়ান অস্থির হয়ে উঠেছে, তখন সে আবারও ওখানে থেকে দুয়ানের কাছে গিয়ে তার হাত ধরে বসে পড়ে। তারপরে দুয়ান শান্ত হয়ে যায়। এটা দেখে শিমু তাদেরকে বলে, তোমাদের যদি আর কোনো কাজ না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই। তখন তারা সবাই সেখানে থেকে চলে যায়, কিন্তু ইয়ানকে যায় না। সে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু শিমু তাকে ঢুকতে দেয় না। ইয়ানকে তখন রেগে বলে, ওই সামান্য মানুষের জন্য তুমি এমনটা করছো? যেদিন সে এখানে প্রবেশ করেছিল সেই দিনই তাকে মেরে ফেলা উচিত ছিল। যেটা শুনে শিমু তাকে বলে, তোমার মতো সামান্য একটা রাইট হ্যান্ডের যোগ্যতা নেই এই ধরনের কথা বলার। তোমাকে যেই সকল ডিউটি দেওয়া হয়েছে সেগুলো পালন করো। এটা শুনে তো সে প্রচন্ড রেগে যায় আর জোর করে দরজা খুলতে যায়। তখন শিমুও রেগে তাকে আঘাত করে বসে। এরপরে বলে, এই ধরনের আচরণ যেন এটাই তোমার লাস্ট টাইম হয়। এটা শুনে ইয়ানকে রেগে মেগে তার বাড়িতে চলে যায়। সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না, এত অপমান নিতে পারছিল না। সে শিমুর জন্য এত কিছু করেছে আর সে কিনা তাকে সামান্য একটা রাইট হ্যান্ড বলল। এটা মনে করে সে নিজের পাওয়ার খরচ করে অনেক আঘাত করতে থাকে আর সেখানে দুর্বল হয়ে পড়ে থাকে। তখনই সেখানে ইয়ান নামের সেই মেয়েটা আসে, যে কিনা জেলখানা দেখাশোনা করত। মেয়েটি এখন তাকে নিজের পাওয়ার দিয়ে কিছুটা হিল করে, যার ফলে ইয়ানকে মনে করে এটা হয়তো শিমু। এই সুযোগে মেয়েটি তাকে কিস করতে চায়। তখনই সে তার গলা চেপে ধরে আর বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তোমাকে যা করতে বলা হয়েছে সেটা করো। এটা বলেই তাকে ফেলে দেয়। মেয়েটির আচরণে মনে হচ্ছিল সে শিমুকে অনেক বেশি ঘৃণা করে, কিন্তু ইয়ানকে অনেক পছন্দ করে। এমনকি তার সামান্য টাচ সে ভুলতে পারছিল না। তখনই তার অতীতের সময় দেখানো হয়, যখন সে একটা পাগল স্পিরিট ছিল। পৃথিবীতে একটা মানুষকে সে বারবার মারার চেষ্টা করছিল। ইয়ানকে তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে বলে সে ওই ছেলেটির অ্যাড্রেস দিতে। তার বদলে ইয়ানকে ওই ছেলেকে মেরে ফেলবে আর সে যেভাবে বলবে সেভাবেই মারবে। এর পরের দিনই সে ওই স্পিরিটকে ওই ছেলেটার পেন্ডেন্ট নিয়ে এসে দেয় আর বলে সে তাকে এক পিস করে কেটে অনেক কষ্ট দিয়ে মেরেছে। যেটা শুনে সেই মেয়েটি তো ভীষণ খুশি হয়ে যায়। ইয়ানকে তার জন্য এই কাজটা করে দিয়েছে জন্য তার অবসেশন পূরণ হয়ে যায়। ইয়ানকে এখন তাকে বলে সে এখানে যত ভালোভাবে থাকবে, যত বেশি পাওয়ারফুল হতে পারবে, ততই সে নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে। এটা বলে ইয়ানকে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল আর সেই দিন সে তার হাত ধরেছিল। তারপর থেকেই সে ইয়ানকে মনে মনে অনেক ভালোবাসে আর যেভাবেই হোক তাকে পেতে চায়। এদিকে শিমুকে দেখি দুয়ানজো এখনো সেরে ওঠেনি। সে এখনো রাত দিন তার পাশে বসে তার সেবা করে যাচ্ছিল। জিয়াংআই সেখানে এসেছিল কিছু খবর দিতে।
সে এখন তাকে বলে ওই গুহায় কি ঘটেছিল। দুয়ানজু তার অতীত সম্পর্কে জানার জন্য অনেক বেশি উতলা হয়েছিল, আর ওই ক্যান্ডেলটা নেওয়ার জন্য সে নিজে ইচ্ছায় গর্তে লাফ দিয়েছিল। একই সাথে তাকে বাঁচানোর জন্য শিমু যেভাবে মরিয়া হয়ে উঠেছিল, এই সবকিছু দেখে তার মনে হচ্ছে দুয়ানজু তাকে অনেক বেশি ভালোবাসে। আর শিমু যতই না বলুক, দুয়ানজুর জন্য তার মনেও ফিলিংস আছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। জিয়াঙ্গাই যখন সেখানে থেকে চলে যায় তখন সে দুয়ানজুর হাতটা শক্ত করে ধরে, সারা রাত তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর বলতে থাকে, দুয়ানজু, আমার মনে হচ্ছে সত্যি তুমি যেন আমার হৃদয়টা একদম শক্তভাবে খামচে ধরে আছো, আমি কিছুতেই তোমার ভেতরে থেকে বের হতে পারছি না। এটা বলছিল আর তাকে জড়িয়ে ধরেছিল। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো।